ইরানে ফের মার্কিন হামলায় প্রাণ গেছে অন্তত ৩ জনের। বুশেহর, আহবাজ, কেশম দ্বীপে ক্ষতিগ্রস্ত একাধিক স্থাপনা। বন্যা ভূমিধসে ভারতে প্রাণহানি শতাধিক। ইসলামাবাদ, লাহোর সহ পাঞ্জাবের বিভিন্ন শহরে সতর্কতা জারি। আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে, সাথে আছি আমি জান্নাতুল বুশরা। কয়েকদিন বন্ধ থাকার পর ফের ইরানে আগ্রাসন শুরু করেছে যুক্তরাষ্ট্র। নতুন দফায় হামলা হয়েছে বুশেহর, আহবাজ, কেশম দ্বীপ ও বন্দর আব্বাসে। এতে প্রাণ গেছে অন্তত ৩ জনের। এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে ৩টি তেলের ট্যাঙ্কারে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার কড়া জবাব হিসেবে ইরানের বেশ কিছু শহরে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, ইরানের কমান্ড সেন্টার, মিসাইল ও ড্রোন স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থার উপর এই শক্তিশালী হামলা চালানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সাথে শান্তি চুক্তির প্রতি জোর দিলেও আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন এই হামলার। এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে ৩টি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে আকস্মিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তবে জর্ডান ও মার্কিন বাহিনীর তৎপরতায় সবকটি মিসাইল ধ্বংস করা হয়, যার মধ্যে 5টি ভূপাতিত করে জর্ডান। আইআরজিসির দাবি, শিশু হত্যাকারী মার্কিন বাহিনীর আগ্রাসনের জবাবেই তাদের এই আক্রমণ। এদিকে সংঘাত ছড়িয়ে পড়েছে ইরাকেও। দেশটির পূর্বাঞ্চলে ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী পিএমএফ-এর ঘাঁটিতে প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এতে অন্তত ২০ পিএমএফ যোদ্ধা এবং ৪ ইরানি উপদেষ্টা নিহত হন। ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জায়েদি এবং দেশটির প্রেসিডেন্ট এই ঘটনাকে সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। যদিও ট্রাম্পের দাবি, ইরাক সরকারের সাথে সমন্বয় করেই এই হামলা হয়েছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দক্ষিণ এশিয়ায় বর্ষার তাণ্ডব থামছেই না। পাকিস্তান ও ভারতের টানা বৃষ্টি, বন্যা আর ভূমিধসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ শতাধিক মানুষ। পাকিস্তানেই মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০। ভারতের আসামে ৭৮ এবং হিমাচলে ১৫ জনের প্রাণহানির খবর মিলেছে। দক্ষিণ এশিয়া জুড়ে বর্ষার ভয়াবহ রূপ। বন্যা, ভূমিধস ও অতিবৃষ্টিতে বিপর্যস্ত ভারত ও পাকিস্তান। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২ শতাধিক মানুষ, যার মধ্যে পাকিস্তানেই মৃত্যু ছাড়িয়েছে ১০০। জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকিতে থাকা পাকিস্তানে জুনের শেষে শুরু হয় বর্ষা মৌসুম। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য মতে নিহতদের মধ্যে ৫০ শিশু এবং ২৩ নারী রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে। তবে দুর্যোগ এখানেই শেষ নয়। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে আসা মৌসুমি বায়ুর প্রভাবে ৫ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলে ভয়াবহ বজ্রসহ বৃষ্টিপাত হবে। এর ফলে ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ও লাহোর সহ পাঞ্জাবের বিভিন্ন প্রদেশে তীব্র বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি গিলগিত বালতিস্তান এবং কাশ্মীর সহ উত্তরের বিস্তীর্ণ পাহাড়ি এলাকাগুলোতে দেয়া হয়েছে ভূমিধসের সতর্কতা। ভারতের আসাম রাজ্যেও বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। সেখানেও মৃতের সংখ্যা ১০০-র কাছাকাছি। রাজ্যের ৭ জেলার ৫৫১টি গ্রামের ৩ লাখের বেশি মানুষ বর্তমানে পানিবন্দী। তলিয়ে গেছে ২১,৫০০ হেক্টরের বেশি ফসলি জমি। কামরূপ মেট্রো জেলায় দেখা দিয়েছে নগর বন্যা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাঠে নেমেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে দুর্গতদের জন্য খাদ্য ও বস্ত্রসহ ৩০ ট্রাক ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রশাসন। প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া হচ্ছে ১৫,০০০ রুপি আর্থিক সহায়তা। হিমাচল প্রদেশেও বৃষ্টিজনিত দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানির খবর মিলেছে। পরিস্থিতি খুব একটি ভালো নয় গুজরাট ও দিল্লিরও। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ইউরোপ জুড়ে দাবানল এখন রূপ নিয়েছে নজিরবিহীন দুর্যোগে। প্রাণহানি, লাখো মানুষের বাস্তুচ্যুতি আর রেকর্ড তাপপ্রবাহের মধ্যে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে একের পর এক দেশ।
জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করে বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে সম্মিলিত উদ্ধার ও আগুন নিভানোর প্রচেষ্টার মধ্যেও আশঙ্কা কাটছে না। ভয়াবহ দাবানলে পুড়ছে গোটা ইউরোপ। আগুন নেভাতে গিয়ে গ্রিস ও ক্রিট দ্বীপে প্রাণ হারিয়েছেন ৩ দমকল কর্মী। তীব্র দাবদাহ আর ঝোড়ো বাতাসে ফ্রান্স, স্পেন, গ্রিস থেকে তুরস্ক পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই ধ্বংসলীলা। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে লোকালয় ও শহরের খুব কাছাকাছি চলে এসেছে আগুনের লেলিহান শিখা। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন দক্ষিণ ইউরোপের ৩,৩০,০০০-এর বেশি মানুষ। ফ্রান্সের বোর্দোতে তাপমাত্রা ছুঁয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। জিরন্ড এলাকায় পুড়ে ছাই হয়েছে ৪২,০০০ হেক্টর বনভূমি। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন অন্তত ১২৬ দমকল কর্মী। অন্যদিকে স্পেনের মাদ্রিদে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই চলছে আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ লড়াই। মাদ্রিদের পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও ভ্যালেন্সিয়ার আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। পরিস্থিতির ভয়াবহতায় স্পেনে ইতিহাসের প্রথমবারের মতো সর্বোচ্চ মাত্রার জাতীয় বিপর্যয় ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। দুর্যোগ মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর অভূতপূর্ব ঐক্যের প্রশংসা করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েন। সুইডেন, তুরস্ক, ইতালি, পর্তুগাল থেকে শুরু করে রোমানিয়া, পোল্যান্ড এবং সার্বিয়ার মতো দেশগুলো শত শত কর্মী, ফায়ার ফাইটিং বিমান ও হেলিকপ্টার পাঠিয়ে ফ্রান্স ও স্পেনকে সহায়তা করছে। বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উষ্ণ হচ্ছে ইউরোপ। চলতি গ্রীষ্মে এটি মহাদেশটির চতুর্থ তাপপ্রবাহ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এখানকার বনভূমিগুলো এখন পরিণত হয়েছে বারুদের স্তূপে। নভেম্বর পর্যন্ত এই দাবানল পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা ইউরোপীয় ইউনিয়নের ইমার্জেন্সি রেসপন্স টিমের। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। আগস্টের শেষ সপ্তাহ থেকে মালয়েশিয়া পৌঁছাতে শুরু করবেন বাংলাদেশি কর্মীরা। কুয়ালালামপুরে বাংলাদেশ হাই কমিশনের সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন। ১ আগস্ট থেকে শুরু হবে নিয়োগ, অনুমোদন সহ অন্যান্য কার্যক্রম। মালয়েশিয়ায় দীর্ঘদিন থেকে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা শ্রমবাজার নতুন করে উন্মুক্ত হওয়ার বিষয়টির সুসংবাদ দিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মালয়েশিয়ায় সফরে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রভাবশালী উপদেষ্টা মাহাদি আমিন। মাহাদি আমিন বলেছেন যে দীর্ঘ পেশিবাদ সরকারের আমলে বাংলাদেশের যে শ্রমবাজার বন্ধ হয়েছিল সেই শ্রমবাজারটি দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবার নতুন করে বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে সেটি আলোচনা সাপেক্ষে আবারও উন্মুক্ত হতে যাচ্ছে। তবে উন্মুক্ত হওয়ার প্রক্রিয়াটি কিছুটা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এবং বাংলাদেশের যে সমস্ত রিক্রুটিং এজেন্সি রয়েছে সেই রিক্রুটিং এজেন্সির চাহিদা এবং মালয়েশিয়া সরকারের চাহিদা দুটির মধ্যে যে জটিলতা রয়েছে সেই জটিলতার কিছুটা ওভারকাম করে G2G ফর্মুলায় এখানে বাংলাদেশের যেই বুয়েছেল রয়েছে বুয়েছেলের মাধ্যমে আগামী অগাস্টের শেষ নাগাদ প্রথম যে বাংলাদেশ থেকে কর্মী আসার প্রক্রিয়াটি শুরু হবে। তবে মাহাদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে মালয়েশিয়া এবং বাংলাদেশের টেকনিক্যাল টিমের মাধ্যমে মালয়েশিয়া বাংলাদেশের শ্রমিক আসার ক্ষেত্রে যে জটিলতাগুলো রয়েছে সেই জটিলতাগুলো পর্যালোচনা করে স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে এখানে যত রকম সমস্যা রয়েছে সমস্যার সমাধান করে বাংলাদেশি কর্মীদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে তিনি কিন্তু মালয়েশিয়ায় যাতে বাংলাদেশি কর্মীরা আসে কোনো প্রকার প্রতারণা, সিন্ডিকেট অথবা জটিলতার শিকার না হয় সেই বিষয়টির প্রতি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সরকার। তবে মালয়েশিয়ার মন্ত্রী এম ব্রাহ্মানান তিনি যে বিষয়টি বলেছেন সেটি হলো যে আসলে বাংলাদেশ থেকে এই মুহূর্তে কর্মী নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়া সরকারের আর কোনো বাধা নেই। তবে মালয়েশিয়া সরকার বাংলাদেশ এবং মালয়েশিয়ার সাথে আলোচনা সাপেক্ষে যেই প্রক্রিয়াগুলো রয়েছে এবং কূটনৈতিক যেই পর্যালোচনার বিষয়গুলো রয়েছে সেই পর্যালোচনার বিষয়গুলো শেষ করে নতুন করে এখান থেকে কর্মী নেওয়ার বিষয়ে যে বিষয়গুলো বাস্তব ভিত্তিক বিবেচনা করা দরকার সেটির প্রতি গুরুত্ব দেওয়া শুরু করেছে। এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে দীর্ঘ ফ্যাসিবাদ সরকারের আমলে যে শ্রমবাজারটি বন্ধ হয়ে গিয়েছিল এবং দুর্নীতি বিভিন্ন রকম সিন্ডিকেট জটিলতার কারণে যে লাইসেন্সগুলো এখানে জটিলতার মুখে তৈরি করেছে মালয়েশিয়ার শ্রমবাজারকে, সেই লাইসেন্সগুলোকে ইতিমধ্যে তারা স্থগিত করেছে। এই লাইসেন্সগুলো যাতে কোনো প্রকার এখানে
মালয়েশিয়ায় শ্রমবাজারে সম্পৃক্ত না হতে পারে এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বিশেষ করে মাহদি আমিন আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো যে এখানে শুধুমাত্র বাংলাদেশি কর্মী প্রেরণ নয়, বাংলাদেশি কর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে এখানে বিস্তর এবং গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বাংলাদেশ হাই কমিশন থেকে ওয়াহিদ সোহান, চ্যানেল 24। তাপপ্রবাহের সবশেষ পরিস্থিতি জানাতে স্পেন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, প্রথমবারের মতো স্পেনে জাতীয় বিপর্যয় ঘোষণা করেছে। এই পরিস্থিতি ঠিক কতদিন বিরাজ করতে পারে? আবহাওয়াবিদরা কি বলছেন এই ব্যাপারে? আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে এই যে দুর্যোগটা স্পেনের ইতিহাসে কিন্তু অন্যতম একটি বড় দুর্যোগ যাচ্ছে। এই বছরটা তাপমাত্রা কিন্তু ঠিক নিয়ন্ত্রণের ঠিক বাহিরে এবং দাবানলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আবহাওয়াবিদরা যেটা মনে করছে যে প্রচন্ড তাপমাত্রার কারণে আসলে এখানে দাবানলের সৃষ্টি হচ্ছে, যে দাবানলে আসলে 1,70,000 হেক্টর জমি কিন্তু পুরো ছাই হয়ে গেছে, যেটা যেটা গত বছরের তুলনায় প্রায় 6 গুণ বলা হচ্ছে। এবং এই তাপমাত্রা নিয়ে তারপরে আবহাওয়া বলছে যেটা যেটা আসলে আগামী 12 থেকে 72 ঘন্টা পর্যন্ত কিন্তু এই বিপর্যয়টা আরো বাড়তে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। এবং এখানে সরকার প্রধান যিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার নাগরিকদেরকে সতর্ক করে বলেছেন যে আগামী 12 থেকে 72 ঘন্টা সতর্ক থাকার জন্য, কারণ এই যে দাবানল যেখানে যেখানে নিভে গিয়েছে কিন্তু সেখানে আবারও দাবানলের সৃষ্টি হতে পারে শুষ্ক আবহাওয়ার কারণে, এবং প্রচন্ড বাতাসের কারণে কিন্তু আবার নতুন করে এই দাবানলটা সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আবহাওয়াবিদরা এমনটাই মনে করছেন। এবং যেটা বলা হচ্ছে সারা দেশ জুড়ে কিন্তু সতর্কতা জারি করা হচ্ছে, আপনারা সেটা আগেই আমরা জানিয়েছি। এবং এই দাবানলে কিন্তু প্রায় 1,000-এরও বেশি মানুষ কিন্তু বাস্তুচ্যুত হয়েছে, এবং হাজার হাজার দমকল কর্মী কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু সেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। 11টি স্থানে কিন্তু এখনো সেই দাবানল বিদ্যমান রয়েছে। আজকে যদি আপনাকে বলি যে আজকের তাপমাত্রাও কিন্তু মাদ্রিদে প্রায় 38 থেকে 42 ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তো এই প্রচন্ড তাপমাত্রা দাবানলকে আরো বেশি চেতিয়ে দিচ্ছে, আরো বেশি বাড়িয়ে দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এবং এই দাবানল নিয়ন্ত্রণে কিন্তু আপনি জানেন যে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু পর্যাপ্ত চেষ্টা করা হচ্ছে, পর্যাপ্ত লোকবল পাঠানো হয়েছে, দমকল বাহিনী, শত শত দমকল বাহিনী কিন্তু দমকল কর্মী কিন্তু ইতিমধ্যে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেইভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আর যেটা বলবো যে এই প্রচন্ড এই আগুনের কারণে যে ধোঁয়া সৃষ্টি হচ্ছে, ধোঁয়া থেকে কিন্তু বাতাস বায়ু দূষণ সৃষ্টি হচ্ছে, এতে করে অসংখ্য মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। এর জন্য কিন্তু এই স্বাস্থ্য বিভাগকেও সতর্কতার কথা বলা হয়েছে এই স্পেন সরকারের পক্ষ থেকে। আমি আরো যে বিষয়টা অ্যাড করতে চাই যে মাদ্রিদের আশেপাশে এমন আসলে দাবানল আর কখনোই কিন্তু দেখা যায়নি। এটা কিন্তু আসলে গত 10-15 বছরের মধ্যে বৃহত্তর দুর্যোগ স্পেনের জন্য। স্পেনে কিন্তু আসলে এই দাবানল নিয়ন্ত্রণকে ঘিরে কিন্তু আশঙ্কা এখনো বিরাজ করছে পুরো স্পেন জুড়ে। শুধু স্পেন বলবো কেন, পুরো ইউরোপ জুড়ে কিন্তু এই দাবানলের আশঙ্কাটা রয়েছে। আপনারা জানেন যে ফ্রান্সেও কিন্তু সেই দাবানল ছড়িয়ে পড়েছে। তো এই দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে, বিমান থেকে কিন্তু সেই জল নিক্ষেপ করা হচ্ছে। এবং তৌফিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্পেন থেকে তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এর সাথে ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। 2027 সালে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা আরামদায়ক করতে কয়েকটি খাতে বাড়ছে খরচ। হজ ও উমরা করতে যারা সৌদি আরবে যাবেন তারা নির্দিষ্ট সময়ে নিজ দেশে না ফিরলে পড়তে হবে শাস্তি ও জরিমানার মুখে। পাশাপাশি কোম্পানি ও ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে 1 লক্ষ রিয়াল জরিমানা করা হবে। আরও জানাতে সৌদি আরব থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভূঁইয়া। আহমেদ, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে, আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন, দেখেন সৌদি আরবে কিন্তু বাংলাদেশ সরকারের সাথে বা বহির্বিশ্বের মুসলমান দেশগুলির সাথে যে হজের যে চুক্তিটি হয়, সেই চুক্তি অনুযায়ী কিন্তু প্রত্যেক দেশ থেকে হজ এবং উমরা সকলেই কিন্তু আসে। এখনো হজের বাকি কিন্তু আরো 9 মাসের থেকেও একটু বেশি বা 9 মাসের কাছাকাছি। বহির্বিশ্বে যখন হজের প্রত্যেকটা দেশেই কিন্তু মুসলিম দেশগুলি থেকে 5 থেকে 10 বছরের কিন্তু চুক্তি থাকে হাজিদের সৌদি সরকারের সাথে। কিন্তু বাংলাদেশ
সরকার কিন্তু দেখেন প্রতি বছরই কিন্তু যখন সময় নির্দিষ্ট নিকটে চলে আসে তখন কিন্তু হজের একটি কতজন হাজি, কত হাজার হাজি সৌদি আরব আসবেন সেই কিন্তু সংখ্যাটা কিন্তু তখন জানায়। কিন্তু আসলে কিন্তু এই যে আগাম না জানানো বা ইয়ে করার জন্য বা সৌদি সরকারের কাছে তখন কিন্তু তারা রিকোয়েস্ট করে যে আমাদেরকে কোঠা বাড়িয়ে দেন ইয়ে করেন। এইটি যদি বাংলাদেশ সরকার যদি সৌদি সরকারের সাথে আগাম তথ্য ও আদান প্রদান করে যদি চুক্তি করে রাখে তাহলে সবচেয়ে কিন্তু ভালো হবে। এইটাই কিন্তু এখানে সংস্কৃত অভিজ্ঞ যারা হজ 20 থেকে 30 বছর যারা হজ পরিচালনা করছেন সৌদি বিশেষজ্ঞরাও কিন্তু এটি মনে করছেন। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি এই যে হজের হজের যারা এখানে আছেন বা হজের মুআল্লিম যেটা বাড়বে এর কারণটি হলো একমাত্র আপনি জানেন 2025-26 সালের কিন্তু হজে ডি ক্যাটাগরি কিন্তু বন্ধ করে দিয়েছে, তারা ছিটে নিয়ে এসেছে এবং হজের কিন্তু ভালোর কিন্তু শেষ নেই। আপনি দেখেন বাংলাদেশ থেকে এমনও হাজি আমি দেখেছি যারা 12 থেকে 13 লক্ষ টাকা দিয়ে তারা কিন্তু আসছে। এর কারণটি হলো তারা খুব নিকটে মিনা, মুজদালিফা, আরাফা তারা কিন্তু খুব কাছেই থাকে এবং স্বাচ্ছন্দ্য করে হজে যারা আসবে তারা কিন্তু স্বচ্ছতার সাথে বা খুব আরামদায়ক ভাবে যদি হজ না করতে পারে তাহলে হজ কিন্তু অনেক কষ্টের বিষয়। এই জন্যই কিন্তু তারা বলেছে যে হজের খরচ বাড়বে। এর কারণটি হলো তারা কিন্তু মিনা থেকে হাজিরা যেন খুব দ্রুত মিনাতে আসতে পারে এবং জামারাতে যেতে পারে, মুজদালিফা আরামদায়ক থাকতে পারে, সেইটি কিন্তু এই কারণটি কিন্তু এটা। পাশাপাশি আপনি জানেন যে এই যে হাজিরা যারা সৌদি আরবে আসে অনেকেই কিন্তু অনেক এজেন্সি থেকে পালিয়ে যায়। এই পালানোর ঘটনাটা কিন্তু সৌদি আরব সরকারের সাথে বিভিন্ন দেশের সাথে কিন্তু খুব কঠিন অবস্থা সৌদি সরকার বলেছে যারা এখান থেকে পালাবে ওই এজেন্সির মাধ্যমে কিন্তু আপনি যেটি বলেছেন যে 1 লক্ষ রিয়াল জরিমানা করা হবে এবং যদি তাৎক্ষণিক সংস্কৃত কর্তৃপক্ষকে সৌদি গভর্নমেন্টকে যদি না জানানো হয় তাহলে এর জরিমানা কিন্তু দ্বিগুণের চেয়েও বেশি হবে। কিন্তু এর কারণটি হলো আপনি দেখেন 2026 সালে এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের কোটায় কিন্তু অনেক হাজি যারা উমরাতে আসে তারা কিন্তু অনেক পলাতক আছে। আমরা কিন্তু আমাদের এই চ্যানেলেই কিন্তু আমরা বলেছি এর কারণটি হলো বাংলাদেশ সরকার প্লাস যারা এই হজ এজেন্সি রিলেটেড আছে তারা কিন্তু কঠোর থেকে কঠোর হতে হবে। তারা যেন নির্দিষ্ট পরিমাণে এখানে সংস্কৃত মনে করে যে তাদের জামানত রাখা উচিত, কারণ তারা যদি পালিয়ে যায় এই পালানের। আহমেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, হজ ব্যবস্থাপনার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অভিবাসন আইন লঙ্ঘন করায় আরও 23 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভোরে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 2014 সালের বিভিন্ন সময়ে এসব বাংলাদেশি ওয়ার্ক পারমিট ভিসায় দেশ ছাড়েন। পরে দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরু সহ বিভিন্ন দেশে অবস্থান শেষে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যান। সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করলেও বৈধ অভিবাসন সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী থেকে লোহিত সাগর ও কৃষ্ণ সাগরে পাল্টাপাল্টি হামলা ও অবরোধে থমকে গেছে তেলের সরবরাহ। ফলে বড় ধরনের ঘাটতির মুখে এশিয়ার শোধনাগারগুলো। আর তাতেই বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে চরম অস্থিরতা তৈরি হয়েছে। মাত্র 3 সপ্তাহের ব্যবধানে ব্রেন্ট ক্রুডের দাম $100 ঘর ছুঁয়েছে। যদি সরবরাহ ব্যবস্থা ঠিক না হয় তাহলে সেপ্টেম্বরে তেলের নতুন দামের ভার বিশ্ব অর্থনীতিকে দেবে বড় ধরনের ধাক্কা। শান্ত হওয়ার বদলে নতুন করে উত্তপ্ত বিশ্ব জ্বালানির বাজার। জুলাই শুরুতে যে পথ দিয়ে দিনে 80 লাখ ব্যারেল তেল পরিবাহিত হতো এখন তা নেমেছে 20 লাখেরও নিচে। ফলে এশিয়ার শোধনাগারগুলো বড় ধরনের ঘাটতির মুখে পড়েছে। সংকট আরও ঘনীভূত করেছে ইয়েমেনে হুতি বিদ্রোহীদের লোহিত সাগর অবরোধ। সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে তেলের প্রবাহ বাধার মুখে পড়ায় বিকল্প পথে জাহাজ পাঠাতে হচ্ছে আমদানিকারকদের। সুয়েজ খাল দিয়ে বাড়তি খরচে তেল নিতে দ্বিগুণ সময় লাগছে এশিয়ার দেশগুলোর। মধ্যপ্রাচ্যের বাইরেও অস্থিরতা ছড়িয়েছে কৃষ্ণ সাগরে। পাইপলাইন টার্মিনালে ইউক্রেনীয় ড্রোন হামলায় থমকে গেছে কাজাখস্তান ও রাশিয়ার তেল সরবরাহ। ফলে বিশ্ববাজারে প্রতিদিন আরও প্রায় 15 লাখ ব্যারেল তেলের ঘাটতি তৈরি হয়েছে। ঝুঁকি বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে বিমা খরচ। জাহাজ মালিকদের আগের চেয়ে প্রায় 50 গুণ বেশি প্রিমিয়াম গুনতে হচ্ছে। মার্কিন তেলের রিজার্ভ 41 বছরের মধ্যে সর্বনিম্ন হওয়ায় পরিস্থিতি সমালোচনার ক্ষমতাও হারিয়েছে।
অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইফতেখার আলম, চ্যানেল 24। এ ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।